মারা গেলে আমার কোথায় মাটি হইব তা আমি নিজেও জানি না। আমি যখন মার কাছে যখন ছিলাম তখন আমার কত আদর করতো, কিন্তু আমার এখনো পাশা নেই। আমি কই যাবো, আমি কি করবো? আমি আমার বাপ মার কাছে আমি থাকতে পারলাম না, আর আমার সন্তান দুটো বুকে ধরে রাখতে পারলাম না। লাঠি দিয়ে সবসময় আমার পার পাতায় পিটে আর সবসময় পার পাতায় রক্ত বের করে ফেলাইতো, আমি হাঁটতে পারতাম না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন সেই জন্য। 8টি ভিডিও রেকর্ড ছিল আজকে, একটানা 8 জনের গল্প আমি শুনেছি। এটা কতটা ক্রিয়েটিভ ওয়ার্ক আমি জানি না। মাঝে মাঝে মনে হয় যে ডাক্তার যেভাবে পেশেন্ট দেখে রোগীদের দেখে সিরিয়াল, ওই রকম অবস্থা হয়ে যায়। আই ফিল লাইক দিস। আল্লাহ মাফ করুক, মানে আমি কাউকে পেশেন্ট বলছি না। সো ডেফিনেটলি আমি তো ডিফিকাল্টিস শুনি পার্টিকুলার গ্রুপ পার্টিকুলার জায়গাটা থেকে। সো আমি জানি না, মানে আমার কথায় খেয়ে হারিয়ে যেতে পারে। একটানা 8 জনের সঙ্গে কথা বলে প্রত্যেকটা স্টোরি শোনা এবং রেকর্ডিং ধারণ করা, ডেফিনেটলি এগুলোর কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠবে। কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটো জিনিস কিন্তু সাংঘর্ষিক কখনো কখনো। আপনি যদি অনেক বেশি কোয়ান্টিটিফুল প্রোডাক্ট তৈরি করেন, অনেক অনেক বেশি, মানে অনেক বেশি ইন দ্য সেন্স লাইক ডিমান্ডের চেয়েও বেশি, তাহলে সেটার কোয়ালিটি কিন্তু না, কোয়ালিটি ভালো থাকতে পারে, সেখানে আসলে খারাপ হওয়ার কিছু নাই। কিন্তু সেটার কথা হচ্ছে যে ডিমান্ড হয়তো বা কমে যায় সেই জায়গাটাতে, কারণ প্রচুর আছে, তাই না? ছোটোবেলায় আমরা শিখতাম কোনটা সম্পদ এবং কোনটা সম্পদ না। সেখানে অর্থনীতির ভাষায় আমাদেরকে শেখানো হতো যে চাহিদা এবং ওই যে যোগানের যে ব্যাপারটা আছে, মানে সম্পদের অপ্রতুলতা বা সম্পদের অপ্রাচুর্যতা যেটাকে বোঝায়, সেটা সম্পদের অন্যতম একটা বৈশিষ্ট্য। যেমন আমাদেরকে বলা হতো নদীর পানি কি সম্পদ? না, সম্পদ না। এটা আমাদেরকে অর্থনীতি ভাষায় শেখানো হতো। সূর্যের আলো কি সম্পদ? না, সম্পদ না। বড় হয়ে জেনেছেন এটাই সবচেয়ে বড় সম্পদ, রাইট? তো যাই হোক, মানে আমরা যদি পরিবেশ বিজ্ঞানের ভাষায় যাই, তো এখন কথা হলো না, এতগুলো কাজ করলে কাজের কোয়ালিটি কমে যায়। তো সেই জায়গা থেকে আপনারা যখন প্রতিদিন একটা করে দেখেন, সেক্ষেত্রে আপনাদের কমই মনে হতে পারে। কিন্তু আমি যেহেতু 8-10টা ভিডিও একসাথে কাজ করি, রেকর্ড করি, সুতরাং সেখানে আমার চেহারার ছাপ থেকে শুরু করে আমার কথাবার্তার অসংলগ্নতা থেকে শুরু করে অনেক কিছুরই ছাপ পড়ে। এগুলো একটু কনসিডার করতে হবে। আপনার নাম কি ভাই? আমার নাম সোলেমান তালুকদার। সোলেমান তালুকদার, এটা বাবা মায়ের দেয়া নাম? বাবা মায়ের দেয়া নাম। কতক্ষণ হলো অপেক্ষা করতেছেন? অনেক সময় ধরে। কতক্ষণ বলেন তো? 2 ঘন্টা? হ্যাঁ, এরকমটাই। 5 ঘন্টা 7 ঘন্টা বসে থাকার রেকর্ড আছে এখানে এসে। আপনাকে বলা হয়েছিল না ফোনে যে সময়, হাতের সময় নিয়ে আসতে? এখন আমরা সবাইকে বলে দিই যে হাতে সময় নিয়ে আসবেন, কারণ কখন কি হবে বলা খুব মুশকিল। মানুষ তো আমি একা। আপনারা সবাই আমার জন্য খাস দিলে দোয়া করেন, তো আমরা আমার প্রতিষ্ঠানের কর্মচারী যেন বাড়াইতে পারি এবং প্রতিষ্ঠানটা বড় করা দরকার। কত কাজ যে মাথায় জমে আছে, আল্লাহ যাতে জীবন দশা এগুলো করার তৌফিক দান করে। আর কিছু বলার নাই। সো ভাই, কি হয়েছে সোলেমান ভাই, একটু বলেন তো আমাকে। একদম ছোটবেলা বাবা মার সাথে ঢাকা শহরে আইসা ভাই আমি হারাই গেছি। কেমনে হারাইলেন? কি কি ঘটনা কি? আমাদের সংসারে 88 বন্যার পরে থেকে সংসারে অনেক অভাব দেখা দিছে। দেখা দেওয়ার পরে আমরা অনেকগুলি ভাই বোন, আমরা অনেক কষ্ট করতেছিলাম খাবারের জন্য। তো মার সাথে ঢাকা আসছিলাম, ঢাকা শ্যামপুরে আইসা পরে এসে ঈদের দিনে গরুর কুরবানির সময় মাংস টোকাইতে যাইয়া পরে হেসে হারাই গেছে। মাংস টোকাইতে কোথায় গেছেন? কি হয়েছে গল্পটা একটু বলেন তো। ওইটা হইলো যে শ্যামপুরে এক বাড়িতে গেছি, ওইখানে আমার মা আমার বলছে যে এটা আমার মামা হয়। তো আমরা আরো কয়েকটা ভাই বোন ছিলাম একসাথে। তো হ্যাঁ, ওই মামুর বাড়িতে ছিলাম। থাকার পরে ওইখান থেকে তো কুরবানি আসলো, আসার পরে সবাই মাংস টোকাইতেছিল। তো দেখছি পোলাপান মাংস টোকাইতেছে, তো ওই হ্যাগোর সাথে আমি বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে এসে হাঁটতে হাঁটতে আমার মায়ের আর খুঁজে কোথাও পাই না। পরে হাঁটতে হাঁটতে ওইখান থেকে সারাটা দিন লাগাইয়া পরে এসে আমি যাইয়া দলপুরে আইসা এক দোকানদারের কাছে আইসা পড়লাম, নাম ছিল তার খোকন। আচ্ছা। চার দোকান। তো আমার বলছে, বাবু তুমি কাঁদো কেন? আমি বললাম যে আমার ছোট বোন আমার জন্য কাঁদতে আছে, আমার মা আমার জন্য কাঁদতে আছে। ঠিক আছে, আমার বোন আমার লেগে কান্দে, আমি বাসায় যাবো। কয় তুমি বাসা থেকে কোন সময় বেরিয়েছো? আমি কি সকালে বেরিয়েছি। কারণ তো প্রায় দুপুর বিকাল হয়ে গেছে গা। তোমার খিদা লাগে না? আমি কই না, আমার খিদা লাগে না। তো আমার কিছু সুপার গ্লু বিস্কুট দিছে খাবারের জন্য। কি বিস্কুট? সুপার গ্লু। সুপার গ্লু? হ্যাঁ, তখন সুপার গ্লু বিস্কুট ছিল তখন। আচ্ছা। তো ওই বিস্কুটটি নিয়ে হাতের মধ্যে বসে রয়েছে, আমি আর খাই না। মার জন্য কান্নাকাটি করি, ছোট বোনের জন্য কান্নাকাটি করি যে আমার বোনটা হয়তো আমার জন্য বসে রয়েছে। আমার মা মনে হয় আমারে খুঁজতেছে, কাঁদতেছে। আমার ভাই বোন মনে হয় আমার জন্য বসে রয়েছে। তো এরকম করতে 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 লাস্টে খোকন ওই লোকে বলল যে আচ্ছা তুমি তো তোমার মায়েরে পাও না,
ঠিক আছে, তোমার মা আব্বুর মায়ের আমরা খুঁজে বাই করে দেবো, ওই খোকন উনি বললো। তো হ্যাঁ, সে ওনাকে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে আরো লোকজন ছিল, সবাই দেখলো, না বললো যে না আমরা কেউ চিনি না ওরে। পরে লাস্ট এরকম করতে করতে এক লোক রিক্সা চালায়, ওনার নাম ছিল হাবিব। তো হ্যাঁ, সে বললো যে ফুফা আপনার তো একটা ছেলে হয়ে মারা গেছে, নাম ছিল রাশেদ, ঠিক আছে, তো আপনি ওরে নিয়ে পালেন, আর আপনি তো রিক্সা চালান, আপনি দেখেন যে ওর বাপ মারা যদি কোথাও যদি পান তাহলে আপনি দিন, আর যদি না যদি পান তাহলে আপনি ওরে পাইলেন। তো এরকম করার পরে অনেকদিন যাবত এখানে ছিলাম। থাকার পরে হঠাৎ করে পরে আমার মা একদিন কান্নাকান্নি করতে 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 তো এখানে আসছে। আইসা বলছে যে আমার এরকম একটা ছেলে হারান গেছে, এই শ্যামপুর থেকে হাঁটতে হাঁটতে দলপুরে আসছে, যে আমার এরকম একটা ছেলে হারান গেছে, অনেকদিন পরে খুঁজতে খুঁজতে আইছে, যে এই নাম এই বর্ণনা এগুলি দিয়েছে। দেওয়ার পরে হাসে তো ওনার আমার বাসার বাড়িটা সবাই বলছে কয় আপনার পোলারে লয়ে তো গেছে অমুক জায়গায়, যে খুঁজতে যাক আসুক, আসলে আবার আপনার ওই জায়গায় পাঠামনি। তো আমার নামই বলছে, সবকিছু বলছে। পরে ওই হাবিব ও নিয়ে আবার নিয়ে গেছিল শ্যামপুরে, এই জায়গায় লয়ে গেছিল। তো আমি বলছি যে ওই বাড়িটা আমাদের, ওই বাড়িতে আমরা থাকি। পরে আসে আমার এমন ধমক দিয়েছে, ধমক দিয়ে বলো এই বেশা তোরা থাকস না। পরে এই কথাকে ঘুরে আমার রাগ দিয়ে নিয়ে আসছে। আমি আর মা বাবার কাছে ফিরে যাইতে পারিনি। পরে আসে ওনার কাছে আমি রয়ে গেলাম গা। কিন্তু থাকানোর পরে ওনার ওয়াইফ ছিল না, ওনার ওয়াইফে খালি মারধর করতো আমারে, অনেক অত্যাচার করতো, অনেক মারধর করছে আমারে, অনেক ছোট ছিলাম। তো বলছে যে উনি বলছে যে এটা তুমি আরেকটা বিয়ে করছো, ওই ঘরের পোলাপান, এটা আমার সতীনের ছেলে, ওনারে ওই যেখান থেকে দিয়েছে ওইখানে দিয়ে আসবা। এই কথা কয়ে ওনারা ঘরের ভিতরে অনেক ঝগড়া কার্য হইতো, অনেক মারপিট হইতো। পরে একদিন উনি আমারে নিয়া হেসে দিয়ে এলো, যাইয়া এই কমলাপুর স্টেশনে নিয়ে ছাইরা দিয়ে এলো আমার। একদিন ছাইরা দেওয়ানোর পরে আসেন আমি মনে মনে কই, মানুষে কয় গলা কাটায় নাকি বলে, তো আমার নিয়ে তোমার সে কাইটে লেবে দিয়ে আমার থুয়ে গেলে আমি কই যাবো। পরে ওনার পিছনে পিছনে হেসে আমি আবার আইসি ওর বাসায়। হ্যাঁ, ওনার বাসা, ওনার সাথে সাথে আবার পিছনে পিছনে আইসি। আমি যে আসছি উনি আর দেখে নেই। তখন মনে মনে ভাবি যে আমার মা বাবার কাছে থেকে আমি বললাম ওই ডাঙ্গু বাসায় দিয়ে আসলো না, এখন আমার এদের থুয়ে গেলে আমি এখন কই যাবো। পরে ওনার বাসায় আবার আসলাম। আসার পরে হ্যাঁ, সে ওই যে হাবিব করে যার সাথে আমি আসছি, পরে সে ওনার বউ কি করছে, দরজা লাগাই আমার ইচ্ছা মতো হালাই পিটাইলো, কয় তুই কইতেছো জেনে তাইছো হ্যানে যাবি। পরে সে আমি আর কান্নাকাটি করি না। আমার বললো যদি একটু আওয়াজ যদি করো তাহলে তোর জবাই দিয়ে ফেলাম। আমি আর কোনো কথাই বললাম না। পরে সে ওইখান থেকে ওই রইলাম। থাকানোর পরে একদিন উনি আবার গার্মেন্টসে কাজ করতো। তো আমার বলছে তুই বাসায় থাকোস। তখন আমার বয়স, আমি খুবই ছোট ছিলাম, বয়স 3 কি বা 4 বছর এরকম হইব। আমারে বলতো তুই ঘর মুছা রাখবি, ঘর ঝাড়ু দিবি, হাড়ি তেলে ধুয়ে রাখবি, সবকিছু করে থবি, খাতা বলে গুছিয়ে ধুয়ে দিবি। আর যদি দেখি 19 থেকে 20 তাহলে তোর জবাই দিলাম, আমি ডাইরেক্ট কলা কেটেলাম। ভয় দেখাইতো আমারে। তো এরকম করতে করতে পরে আসে উনি অফিসে গেল। যাওয়ার পরে এখন আমি সব কাজ গুছাই দিই, কিন্তু প্রতিদিন উনি গার্মেন্টস থেকে আসার পরে আমি ওনার ভয়ে আমি খাতা মুড়ে দিয়ে আমি শুয়ে থাকতাম, যতই কেনা গরম হইতো ওনার ডরে। উনি কি করতো, খাতা সরাইয়া বড় একটা বেতে লাঠি ছিল এরকম বড় একটা, তো এই লাঠিটা সবসময় আমার পার পাতায় পিটে আর সবসময় পার পাতায় রক্ত বের করে ফেলাইতো। আমি হাঁটতে পারতাম না, আমি অনেক কষ্ট করতাম। পরে আমি মাঝে মাঝে ওনার ভয়ে পলাইও থাকতাম। তারপর ওইখান থেকে আইনো আমার ইচ্ছা মতো মারতো, অনেক অত্যাচার করতাম। আর তখন আমি মনে মনে ভাবতাম, আমি যখন মার কাছে যখন ছিলাম তখন আমার কত আদর করতো, কিন্তু আমার এখনো পাশা নেই, আমি কই যাবো, আমি কি করবো। তখন সারাদিন খালি কান্নাকাটি করতাম, কিন্তু কাউকে কিছু বুঝতে দিতাম না, চুপি চুপি কাঁদতাম। পরে এরকম করতে করতে হঠাৎ করে একদিন কি করলো, ইচা মাছ বিলিতে খাইয়ে ফেলাইছিল, আমি আর দেখি নেই। না দেখানোর পরে উনি আসছে, আসার পরে কয় ইচা মাছ নাকি আমি খেয়ে ফেলাইছি। পরে উনি কি করছে, কয় করছে তুই চুলার পারে আইব। পরে চুলার পারে আমি বইলাম। পরে চুলার ভিতরে একটা খোঁজদারা পোড়া দিল, আর কি যেটা তরকারি মরকারি লাডে, এটা চুলার ভিতরে পোড়া দিল। পোড়া দেওয়ার পর চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করার পরে আমার ঠোঁটের এইখানে লাগাই দিয়ে ঠোঁটটা ভাগ করে ফেলাইছিল। এইটা বর্তমানে এইখানে এই সেই দাগটা বর্তমানে। লাস্টে এরকম বলছে তুই যদি বলস কারো কাছে তাইলে আমি কিন্তু তোরে ঠিকই মেরেলাম। পরে আমি চুপ করে এলাম, আর কোনো কিছু কইলাম না। পরে ওই যে রিক্সা চালাইতো, ওনার কাছে খালি আইসা খালি বিচার দিত, খালি আইসা বিচার আসলে বিচার দিত যে ওইটা করছে সেটা করছে ওইটা করছে, কিন্তু উনি আমার অনেক কাজ করাইতো। পরে লাস্টে এক মহিলা বললো, ওনার নাম হলো সাবিনা, ওনার সাবিনার মাকে ডাকতো। উনি বললো যে তুই যদি ওরে যদি মা যদি ডাকোস আর হাফিজ মিয়ার যদি বাবা যদি ডাকোস তাহলে তোর আমি একটা গেঞ্জি দেবো, কারণ আমার পরনে শুধু একটা পেন ছিল পরা,
আর কোনো কিছু ছিল না, এক কাপড় চোপড় একটা প্যান্ট পরে কয়দিন থাকা যায়। পরে লাস্টে আমি কইলাম ঠিক আছে আর আমি ডাকমু। পরে আবার মনে মনে ভাবি উনি তো আমার বড় বোনের বয়স, ওনারে মা আমি কেমনে কম। তারপর মা ডাকলাম, পরে মা ডাকলাম, বাবা ডাকলাম। পরে ওই যে সাবিনার মা, উনি আমার একটা গেঞ্জি একটা পেন দিল, আমি পরলাম অনেকদিন যাবত। পরে এই যে ওনাকে এখানে আমি থাকিয়ে গেলাম, কিন্তু উনি প্রতিদিন আমার অনেক মারধর করতো, আমি সহ্য করে থাকতাম। একদিন কি করলো, আমি ওই যে উনি গার্মেন্টসে যাওয়ার পরে দেখি পোলাপান মাদ্রাসা মসজিদে পড়তে যায়, নিয়ে আর কি আমসেপাড়া নিয়ে। পরে আমি কই কি ওর সাথে আমি জমা পড়তে। তো উনি যখন গার্মেন্টসে চলে যেত তখন আমি আমসেপাড়া পড়তে যেতাম। পরে হঠাৎ করে একদিন উনি দেখে ফেলাইছে যে আমি ওই আমসেপাড়া পড়তে যাই। পরে ওদিন আমার ইচ্ছা মতো মারলো, কয় তুই কদিন ধরে পড়স। আমি কইলাম যে আমি পড়ি, কয়দিন ধরে জানি। কয়দিন ধরে পড়স, কয় এই কথা কি আমার অনেক মারধর করছে। করার পরে সে পাশের বাড়ি ভাড়াটিয়ারা বলছে, এই রাশিদা, তোর কাছে পোলাটা দিছি আমরা, ঠিক আছে, তোর পোলাপান হয় না দেখে, কিন্তু তোর মারধর করছে লেগা। কয় ওই ঠিক মতো পরে নেই লেগে মারতে আসি, ঠিক আছে, এই কথা বললো। বলনের পরে হেরা সবাই গেল। উনি পরে আমার কি করতে ইচ্ছা মতো না পিটাইয়া, পার মধ্যে রশি লাগাই, হাতের মধ্যে রশি উল্টা করে, গলার মধ্যে ফেজ, ওদিন ছিল শুক্রবার দিন, দিয়া পরে দরজা চিপের মধ্যে ঝুলাই থোনের পরে সে আমার মনে করেন বাইরে গেছে গা। আমার মনে করেন দম আয়ার যায় মন অবস্থা, আমি নিঃশ্বাস ঠিকমতো ছাড়তে পারি না। এগুলো আমি প্রচার করতে পারবো না, এগুলো কমিউনিটি গাইডলাইন চলে আসবে ফেসবুকে এর চেয়ে বেশি গেলে। আমি একটা জিনিস একটু বলি আপনাকে, সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটেছে এরপরে কি আপনি ওখানে থেকেছেন নাকি ওখান থেকে চলে আসছেন? আমি ওইখানে ছিলাম। আমার বয়স যখন আপনার 10-12 বছর, তখন থেকে আমি কাজ করি। তো কাজ করে ওনাদের সংসারে যখন টাকা দিতাম তখন ওনারা আমার প্রচুর পরিমাণ আদর করতো, ঠিক আছে, প্রচুর পরিমাণ আদর করতো। তো এই আমার বয়স যখন আপনার 30 বছর পর্যন্ত, তখন পর্যন্ত ওনাদের কামাই করে আমি খাওয়াইছি। ওরে বাবা, এই পরিবারকে তাহলে আপনি চিনেন? হ্যাঁ, কামাই করে। এরা কি বাপ মা ডাকছেন আপনি? হ্যাঁ, বাপ মা ডাকছি, কারণ আমার আমি কই যাবো। হ্যাঁ, আমার বয়স যখন 16 বছর তখন ওনাদের একটা মেয়ে হয়েছে, তারপরে আবার আরেকটা মেয়ে হয়েছে, 2টা মেয়ে হয়েছে। তো হেসে আমি ওই ওনাদের পরিবারে তো ছিলাম। বিয়ে শাদী করছেন আপনি? পরে হেসে মানুষজনে বলছে যে তুমি গার্মেন্টসে তো কাজ করো, তোমার তো কেউ নাই, তোমার তো ওনারা জীবনে বিয়ে করাইবো না, এখন তুমি যদি বিয়ে শাদী যদি করো তাহলে তোমার একটা তোমার কপাল খুলবে, একটা কিছু করতে পারো। তাহলে আমি কই গেছিলাম, আমি তো গার্মেন্টসে কাজ করি, আমার যদি কিছু টাকা যদি কিছু টাকা জমাইছিলাম, পরে ওই টাকাগুলি ওনারা রাখিয়া দিয়েছে, ওনারা আমার দেয়নি অবশ্য। বলছি আমার বিয়ে শাদী করার পর ওই টাকার সাথে মিলাইয়া এরা কিছু টাকা দিলে আমি একটা মেশিন কিনে আমি একটা ছোট একটা গার্মেন্টসের মতো দিম, এই কথা বলছিলাম। কিন্তু এই বউর জন্য স্বর্ণের জিনিস এইটা ওইটা বহুত কিছু বানাইছিলাম বউরে দেওয়ার জন্য। পরে বিয়ে শাদী করার পরে যখন বিয়ে করে বউ যখন আনছি, ওটি যখন দিছি, তখন আড়াই নয় যখন আবার যখন নিয়ে যাবো বউ, তখন আমার এই মা বলছে, যারা মা ডাকছি এই রাশিদা, যে আমার অনেক অত্যাচার করতো, বলছে কি বউ এটি সব খুলে রাখো, তুমি যেদিন আর ওই যাইবো দিন তোমার আবার দিমো নেন, আমগো বাড়িতে ডাকাইতে আসে। পরে ওই জিনিসগুলি সব উনি খুলে রাখছে, উনি আর দেয় নাই ফেরত। পরে লাস্টে আড়াই নয় বউ এমনি খালি গেছে। যাওয়ার পরে এটি নিয়ে বউ অনেক তদন্ত করছে যে আমার এই জিনিস সব রাখা দিল, আমার স্বামী কিছু কইলো না। পরে এরপরে আর একটা লোক দাবি করছে যে ওইটা আমার ছেলে। পরে বউ বলছে যে আমি এক শ্বশুর শাশুড়ি দেখে আমি গেছি, এখন 2 শ্বশুর শাশুড়ি, এই সংসার আমি করবো না, যেদিন এক শ্বশুর শাশুড়ি হবে সেদিন আমি সংসার করবো, তাছাড়া আমি করবো না। আর এই জিনিসগুলি সব রাখিয়া দিয়েছে, আরো বহুত কিছু। এরকম করতে করতে আমার 2টা কন্যা সন্তান হইলো। হওয়ার পরে হেসে বউ বলল যে এই কথা, যে না, এর বাপ নাই, মা নাই, এর জগতে কেউ নেই, এর জায়গা নাই, সম্পত্তি নেই, কিছু নাই, এর সাথে আমার থাকিয়ে কোনো লাভ নেই। তারপরে উনি আমার ওই মেয়ে দুইটার পরে লাস্ট আমার ওয়াইফের মা নিয়ে গেল, আর আমার শাশুড়ি নিয়ে গেল, আমার বউ আর এক জায়গায় বিয়ে বইছে। এখন বর্তমানে একা, আমার পাশে কেউ নেই। আমি এক জায়গায় আছি যেখানে শুধু বাচ্চা দুইটা কই? আমার বাচ্চা 2টা আমার শাশুড়ির কাছে, আর আমি ওই বাচ্চা 2টা আনি না। কিন্তু আমার খুব কষ্ট, আমি আমার বাপ মার কাছে আমি থাকতে পারলাম না, আর আমার সন্তান 2টার বুকে ধরে রাখতে পারলাম না। কারণ আমি যদি এই বাচ্চা যদি রাখি তাহলে আমি কাজ কাম করে আমার নিজের জীবনও চালাইতে পারবো না। তারপর আমার ওয়াইফে বলছে যে আমার সন্তানের দিকে তাকাইলে, ঠিক আছে, আমি আপনার নামে কেস করবো, এটা করবো সেটা করবো, নানা রকমের ভয় দেখাইছে। আমি আর যাইনি, কারণ আমার কেউ নাই এইখানে, আমার জায়গা নাই, সম্পত্তি নেই, আমার যে মাটি দেওয়ার একটা জায়গা পর্যন্ত কোনখানে নেই। আমি মারা গেলে আমার কোথায় মাটি হইব তা আমি জানি না। কি করেন আপনি পেশায়? আমি আগে গার্মেন্টসের কাজ করতাম, তো গার্মেন্টসের কাজ ছেড়ে রাত জোগালির কাজ ধরছিলাম।
রাজুগালি কাজ শেষ করে এখন বর্তমানে একটা কাছের গোডাউনে আমি ঢুকছি, টাকি ভাবে কোনো রকম চলি। আমার নানা রকম টেনশনে আমার হার্টের সমস্যা হয়ে গেছে, আমি ঠিকমতো এখন কোনো ইনশাআল্লাহ টেনশন করেন না, আপনার পরিবার খোঁজার জন্য আমরা চেষ্টা করব। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম নকুল তালুকদার। আর মায়ের নাম? আমার মায়ের নাম আমি জানি বানেসা বিবি, কিন্তু শিওর না, এটা কারণ ছোট ছিলাম তো অতটা স্মরণে নেই। ওকে, আর আমার কিছু নাম জানি আমি। ওকে, ভাইয়ের নাম? ভাইয়ের নাম রশিদ তালুকদার। রহিমা রহিম? রহিম হইলো যে আমার বোন, বড় বোন। আর রহিম রহমান? রহিম হইলো যে আমার আমার রহমানের বড় রহিম, তারপরে হইলো যে রহমান। আপনারা ভাই বোনরা হচ্ছে, আমি বলি, রশিদ তালুকদার, রহিমা, রহিম, রহমান, সুমন, আয়েশা, চম্পা। সলেমান হইলো আমার নাম, আর সুমন আর হইলো আয়েশা আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে ওই ঘরের। আর চাম্পা হইলো যে আমার ছোট যে চাম্পা। চাচার নাম? চাচার নামে একটা রব তালুকদার, কিন্তু শিউর চাচা, এটা আমি জানতাম। আচ্ছা, শিউর বলতে পারি। উনি বলেছেন ওনার বাড়ি বরিশাল পটুয়াখালী হলেও হতে পারে, তাই না? হ্যাঁ, বরিশাল পটুয়াখালী, এই হচ্ছে ওনার তথ্য। আপনাদের যেটা করতে হবে, বরিশাল পটুয়াখালীর গ্রুপ যেগুলো আছে সেখানে শেয়ার করতে হবে। আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? আমি এখন বর্তমানে যেখানে থাকি এইখানে কমিশনারের নাম হইলো যে কমিশনের নাম, ওনার ছিলেন না, বড় ছেলের নাম হইলো যে আপনার। তো মাঝে মাঝে ওনাকে পাশে বসলে আমার কথা জিজ্ঞেস করলে, ফ্যামিলি কথা, তো আমি কান্নাকাটি করি যে ভাই এইসব কথা জিজ্ঞেস করলে আমার খুব কষ্ট লাগে, আমার যা আছে সবাই আমরা আল্লাহর কাছে আছে। তো এসে একদিন বলল যে দেখো তুমি বলো কি হয়েছে, পরে আমি বললাম, তো বললো যে এরকম তো এরকম অনুষ্ঠান আমরা দেখি, তুমি এখানে যোগাযোগ করো। আমি কি ভাই, আমি যে এতবার রয়েছি, কত মানুষের কাছে বলছি যে কত কলেজ ভার্সিটির প্লাপান আছে যে আমি তো লেখাপড়া করতে পারি নাই, তুমি একটু লেখাপড়া করছো, ভাইবেই করো, কাছে তো আসো, আমার একটু হেল্প করো না, আমার এই সমস্যা। কিন্তু ভাই সবাই আমার নিয়ে মস্কারা করে, ইয়ের কি করে ভাই, উপকারের মানুষ কেউ নেই, কিন্তু সবাই শুনতে আসে ভাই, কিন্তু খুব হেল্প করে না আমারে। তো বলছে ঠিক আছে, আচ্ছা তুমি তোমার এই ব্যাপারে আমি একটা কথা বলবো নি। পরে যে আপনাদের নাম্বার, উনি ফোনে কথা বলছে। ঠিক আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা চেষ্টা করি। ওর অবস্থা কি হয়েছে, কতটা অবর্ণনীয়, শুধুমাত্র পারিবারিক ঠিকানা না থাকার কারণে। এটা যদি আমি আজকের এপিসোডে নিয়ে আসতাম, এগুলো ঘন্টার পর ঘন্টা সময় লাগতো। আপনারা এই স্বল্প সময়ের হৃদয়ে অনুভব করার চেষ্টা করবেন। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।